কাঁদছিস কেন পাগলি? তুই তো একটু আগেই নিজের মুখে বললি না তোর জীবন থেকে অনেক দূরে চলে যেতে। তাই তো আজ চিরকালের জন্য মুক্তি দিলাম তোকে। তুই অনেক সুখে থাকবি, বুঝলি? অনেক খুশি থাক। এবার একদম কাঁদবি না আমার জন্য। রোহান তো তোদের দুজনের ভালোবাসার পথের কাঁটা ছিল। এই পাপিষ্ঠ পুরুষ রোহান তালুকদার আজ নিজের হাতে তোকে সেই কাঁটা থেকে চিরকালে মতো মুক্তি দিয়ে গেল। আমি চাইনি এমনটা। প্রফেসর সাহেব ভাইয়াকে হসপিটালে নিয়ে চলুন। ভাইয়া, তুমি কোথাও যাবে না। আমি যেতে দেব না তোমায়। মৌয়ের এমন আকুল কান্নাকাটি আর অনুনয় বিনয় শুনে রক্তে ভেজা ঠোঁট দুটো বাকি এক তাচ্ছিল্যের হাসি হাসল রোহান। যে মেয়েটার জীবনে একটু আশ্রয় আর অনুভূতির জন্য সে বছরের পর বছর নিজের ভেতরে সব শখ বিসর্জন দিল, আর সেই মেয়েটির কপাল চাপড়ে তার জন্য প্রাণ ভিক্ষা চাইছে। অথচ রোহান তো খুব ভালো করে জানে এই ফুলকে নিজের করে না পাওয়ার তিল তিল যন্ত্রণার চেয়েও নিজের বুকের ভেতর বুলেটের ফালা ঢুকে চির দিনের জন্য শান্ত হওয়ার অনেক সহজ। রোহানের গরম ও লালচে রক্তে ময়ের পুরো হাত ও ওড়নার আঁচল মাখামাখি হয়ে গেছে। তার হাত দুটি থরথর করে কাঁপছে। চোখের কোণে বেয়ে অবিন্যস্তভাবে জলে ফোঁটা ঝরে পড়েছে রোহানের গালে। শুধু মো বা মেহে নয়, আজ উজান চৌধুরীর চোখ দুটো শ্রাবণের জলের মতো ছলছল করে উঠল। সে তো চেয়েছিল নিজের বন্ধুকে এই অন্ধকারের নরক থেকে টেনে বের করে ভালো পথে ফিরিয়ে আনতে, একসাথে আবার পথ চলতে। কিন্তু ছেলেটা যে তার ফুলকে পাবে না বলে এত বড় পৈশাচিত আত্মা ঘিট মুক্তি পথ বেছে নেবে, তা উজান স্বপ্নেও ভাবেনি। উজান হাঁটু মুড়ে রোহানের পাশে বসে পড়ল। তার বুকের ভেতরটা এক অজানা হাহাকারে মুড়ে মুছড়ে যাচ্ছে। সে কান্নায় রুদ্ধ কণ্ঠে বলে উঠল, এটা তুই কেন করলি রোহান? তোকে একটু আগেই তো বললাম তোর ফুলকে আজ থেকে তোর করে দেব, তবুও কেন এমন পাগলামি করতে গেলি? একটাবারও নিজের বোনটার কথা, আমাদের কথাও ভাবলি না তুই? রোহান থরথর করে কাঁপা রক্তমাখা হাতটা অনেক কষ্টে উঁচিয়ে উজানের গলাটা আলতো করে উঁচু দিল। ঝাপসা চোখে দুটো উজানের উপর স্থির রেখে এক বিষাদময় প্রশ্ন ছুড়ে দিল, তুই খুশি হসনি উজান? আমি তো তোদের দুজনের ভালোবাসার পথ থেকে, তোদের জীবন থেকে চিরকালের মতো অনেক দূরে হারিয়ে যাচ্ছি। তবে আজ তুই কেন কাঁদছিস ভাই? একটু হাস না। তোর মুখের ওই চিরচেনা তৃপ্তি হাসিটা যে আজ শেষবারের মতো দেখতে ইচ্ছে করছে আমার। উজানার কিছু বলার মতো ন্যূনতম মানসিক শক্তি হারিয়ে ফেলল। বুকের ভেতর হাজারটা আগ্নেয়গিরি দহন একসাথে ফেটে বের হতে চাইছে। জীবনে কঠিন থেকে কঠিনতম বিপদ যে উজান চৌধুরী কোনোদিন এক ফোঁটা চোখের জল ফেলেন। আজ নিজের বেস্ট ফ্রেন্ডকে চোখের সামনে ফেরার দেশে চলে যেতে দেখে তার বুকের কলিজা যেন সিরিয়াস আত হয়ে যাচ্ছে। হঠাৎই উজান নিজেকে সামলে নিয়ে উন্মানের মতো চিৎকার করে উঠল, তন্ময়, গাড়ি বের কর ফাস্ট। 1 সেকেন্ড ওয়েট করবি না, জলদি গাড়ি স্টার্ট দে। রোহানে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তন্ময় আর উজান দুজনে ধরফর করে উঠে দাঁড়িয়ে রোহানকে কোলে তুলে নিতে চাইল, কিন্তু রোহান নিজের রক্ত ভেজা হাত দুটো দিয়ে দুপাশ থেকে উজানের তয়মানে হাত শক্ত করে আঁকড়ে ধরে আটকে দিল। সে অত্যন্ত বিষণ্ণ ও কম্পিত কণ্ঠে ফুঁপিয়ে উঠে বলল, কোথাও যেতে হবে না তোদের। আমি বাঁচার জন্য নিজের কপালে বন্দুক ফেলিয়ে ট্রিগার চাপিনি। এমনিতেও হসপিটালে আইসিইউ পর্যন্ত পৌঁছানোর আগেই রোহান তালুকদার তোদের ছেড়ে অনেক অনেক দূরে চলে যাবে। জীবনের শেষ মুহূর্তগুলো অন্তত একটুখানি তোদের সাথে কাটাতে দে ভাই। তুই আমার এই অবুঝ ফুলকে কান্না থামাতে বল না। ও তো একটু আগেই কত ঘৃণা নিয়ে মুখ ফিরে বলেছিল আমার লাশ দেখলেও নাকি ও জীবনে এক ফোঁটাও অশ্রু ফেলবে না। তবে আজ এখন কেন এই পাপিষ্ঠ নিজ পুরুষের জন্য নিজের মহামূল্য চোখ দুটো জলে ভাসে সে বলতো? রোহানের প্রতিটি কথা ময়ের বুকের ভেতরতে যেন ধারালো ছুরির মতো গিয়ে গিয়ে বিঁধল। তার কান্নার বেগ বহুগত বেড়ে গেল। সে আর চিরকালে দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। রোহান তার ফুলও এভাবে নিজের জন্য ছটফট করে কাঁদতে দেখে রক্তমাখা ঠোঁট মুচকি হাসলো। তার ভাবনা সত্যি পুরো ভুল ছিল। মেয়েটা তাকে ঘৃণা করলেও তার জন্য এই মায়া কান্না মিথ্যা নয়। মৌ কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেললো। সে অবদ্ধ কণ্ঠে আকুতি করলো, রোহান ভাইয়া প্লিজ এমন করো না।
তোমাকে আমরা কেউই হারাতে চাই না, প্লিজ চোখ খোলো। রোহান আর মৌয়ের দিকে তাকালো না। সে অনেক কষ্টে নিজের ঝাপসা দৃষ্টির দিকে ফেরালো। অতি কষ্টে শ্বাস টেনে ফিসফিসিয়ে বলল, উজান, আমার ফুলকে সারা জীবন ভালোবেসে আগলে রাখিস ভাই। কখনো এক ফোঁটা চোখের জল ফেলতে দিস না আমার এই অবুঝ ফুলটাকে। খুব ভালোবাসিস তাকে ফুল। মৌ সহ্য করতে না পেরে ব্যাকুল হয়ে উজানের দিকে ঘুরে বলল, প্রফেসর সাহেব, নিয়ে চলুন না রোহান ভাইয়াকে হসপিটালে। আমার বুকটা ফেটে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না আপনি? রোহান তার নিভে আসা শক্তি অবশিষ্ট দিয়ে নিজের রক্তে মাখামাখি হাতটা বাড়িয়ে মইয়ের কপালে হাতটা জড়িয়ে ধরলো। নিজের রক্তে ভেজা ঠোঁট দুটো মইয়ের হাতে ভাজে আলতো করে ছুঁয়ে দিল। শেষবারের মতো নিজের ভালোবাসার পরশটুকু এঁকে দিল সে। আর কোনোদিনও এই মায়াবী মেয়েটাকে দু চোখ ভরে দেখতে পারবে না সে। আর কোনোদিনও ফুল বলে ডাকতে পারবে না। জীবন প্রদীপের শেষ অংশটুকু নিভে আসার আগেই সে পরম আবেশে চোখ দুটো চিরকালের জন্য বুজে নিল। বিষাদময় কণ্ঠে ফিসফিস করে শেষবারের মতো বাড়ালো, কবুল কবুল কবুল, আমার না হওয়া ফুলকে তিন কবুল, ভালোবাসার কবুল। মৃত্যুর দ্বার প্রান্তে এসেও রোহান তালুকদার শুধু তাকেই ভালোবাসে ফুল। বিদায় আমার না হওয়া মহারানী। বউ দিশেহারা ও অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। রোহানের যন্ত্রণাদায়ক কণ্ঠ থেকে এবার পরম শান্ত আর এক সুর ভেসে এলো, লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শেষ হওয়ার সাথে সাথে রোহানের চোখ থেকে দুফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ে মৌয়ের কোলে মিশে গেল। আর ঠিক তারপর মুহূর্তে মৌ কোলে শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো রোহান তালুকদার। আর কোনো শব্দ এলো না তার থেকে, আর কোনো স্পন্দন রইল না সেই বকুলতা। মৌ চিৎকার করে উঠল, রোহান ভাইয়া প্লিজ ফিরে আসো, এভাবে কোথাও যাচ্ছ আমাকে ছেড়ে। ভাইয়া পুরো রুম জুড়ে তখন স্বজন হারানো এক করুণ কান্নায় রোল পড়ে গেল। ঠিক তখনই বাইরে অ্যাম্বুলেন্সের সাইলেন্সের বিকট শব্দ পাওয়া গেল। প্যারামেডিক্যালরা দ্রুত রুমে রক্তে ভেজা যাওয়ার রোহানের নিথর দেহটা একটা স্ট্রেচারে তুলে নিতে চাইলো। মৌ উন্মাদের মতো রোহানকে আঁকড়ে ধরে রইল, ছাড়তে চাইলো না তাকে। কিন্তু নিরুদ্দেশ সত্য ধরে রাখতে আর কোনো উপায় ছিল না। উজান পরম মমতায় মৌকে পেছন থেকে জড়িয়ে ধরে সামলে নিল ভালোবাসা নিজের বুকের সাথে। চেপে ধরে রাখলো তাকে। রোহানের নিথর দেহ অ্যাম্বুলেন্সে তোলা হলো। মৌ আর উজানও তার সাথে অ্যাম্বুলেন্সে উঠলো। পুরোটা পথ রোহানের লাশের পাশে বসে রইল। কিছুক্ষণ আগেও যে মানুষটা ধর্মেতে উত্তাপ্ত রক্তপ্রলোভ ছিল, তার নাম ছিল রোহান তালুকদার, সে এখন নিথর লাশ। ছেলেটা সব অভিমান মিটিয়ে নিজের হারিয়ে যাওয়া বাবা মায়ের কাছেই চলে গেল, আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও দাবি নেই। মৌয়ের রক্তমাখা রোহানের বুকের উপর মাথা রেখে ডুকরে কাঁদতে কাঁদতে বিড়বিড় করতে লাগলো, আমাকে লাল শাড়ি পরিয়ে ঘরে তুলতে পারলে বলে নিজের সাদা কাপড়ে জড়িয়ে গেলে, এত অভিমান আমার ওপর। উজান মৌয়ের এই বেকুল ভরা আকুতি শুনে একদম স্তব্ধ হয়ে গেল। মেয়েটা আজ যে মানসিক ধাক্কা পেয়েছে তাতে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা উজানের নেই। সে নীরব দর্শক হয়ে কেবল মৌর কাঁদতে দিল, যে চোখের জলের সাথে তার ভেতরে সমস্ত যন্ত্রণা ধুলে মুছে সাফ হয়ে যায়। প্রায় ঘন্টা খানেকের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গেল চৌধুরী বাড়িতে। খবর পেয়ে গ্রাম থেকে ইতিমধ্যে এসে পৌঁছেছে মৌয়ের পুরো পরিবার। মেঝেতে শরীয়ত রহানো নিথর লাশের সামনে বসে হাউমাউ করে কেঁদে উঠল মৌয়ের বাবা। এই তরতাজা প্রাণটা এভাবে অকালে ঝরে যেত না। এক নিমিষে হারিয়ে গেল একটা তাজা প্রাণ। যে ছেলেটা এতগুলো বছর পর দেশে ফিরেছিল নিজের ভালোবাসা ফুলকে রাজনারীর মতো বউ করে ঘরে তুলবে বলে, নিয়তি আজ তাকে একটু চিরশক্তির ঠিকানা টেনে নিয়ে গেল। রোহানের লাশের সামনে বিষাদময় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল উজান। হঠাৎই তার নজর গেল রোহানের রক্ত গলার দিকে। সেখানে ঝুলেছিল একটু লকেট। উজান ধীরে পায়ে এগিয়ে গিয়ে অতি সতর্কতার লকেটটি খুলে নিল। লকেটের ছোট ঢাকনাটা খুলতে উজানের চোখ দুটো থমকে গেল। পরম স্নেহে আঁকা ছোট্ট অবুঝ ময়ের হাস্যকল একখানা প্রেম বাঁধানো ছবি শোভা পাচ্ছে সেখানে। মুহূর্তের জন্য উজানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে নিজের দীর্ঘশ্বাস লুকিয়ে অতি গোপনে লকেটটি নিজের পকেটে গুজে রেখে দিল। এরপর মৌয়ের ইচ্ছে মতো রোহানকে চৌধুরী বাড়ির ওই সুবিশাল বাগানে একপাশে দাফন করা হবে। যে মানুষটা বেঁচে থাকতে কোনো ভালোবাসার মূল্য পেল না, অন্তত চিরনিদ্রায় শান্তি থাকা অবস্থায় মৌ তাকে পরম মমতায় যত্ন করাতে চায়। রোজ নিজের হাতে পরিচর্যা করতে চায় তার কবরকে। রোহানকে শেষ গোসল করানোর ব্যবস্থা করা হলো, কিন্তু কাফনের কাপড় পরানোর সময় উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। রোহানের চওড়া বুকের বাম পাশে কোনো জ্বলন্ত ধাতব পদার্থ দিয়ে খোদাই করে লেখা আছে মৌ। বুকের চামড়া পুড়িয়ে ভালোবাসার এই চরম পাগলামি দেখে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল।
এই অপরাধী ছেলেটা তার অবুঝ ফুলকে ঠিক কতটা বিপদগ্রস্তের মতো ভালোবেসেছিল তা ভেবে সবাই ভেতরে ভেতরে শিউরে উঠল। অতঃপর শেষবারের মতো মৌয়ের দেখানোর জন্য রোহানের নিথর দেহখানা বাড়ি উঠানো আনা হলো। কিন্তু ধবধবে সাদা কাপড়ের কাপড় মোড়ানো রোহানের মুখখানা দেখা মাত্র মৌ যন্ত্রণা কয়েকবার জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। বাস্তবতায় এই রূট আঘাত সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। রোহানকে বিদায় জানাতে শেষমেশে কবরের দিকে নিয়ে যাওয়া হলো। মেহেরের বুকে মুখ গুজে জ্ঞানহীন অবস্থায় পড়ে রইল মৌ। আর মেহের ডুকরে ডুকরে কেঁদে চলেছে। সামান্য একটু ভুল আর একতরফা ভালোবাসার চরম মাসুল হিসেবে এত অল্প বয়সে একটা তরতাজা প্রাণ ধরে গেল। চিরকালের জন্য না ফেরার দেশে হারিয়ে গেল রোহান তালুকদার নামে ছেলেটি। গভীর রাত, নিঝুম অন্ধকারে পুরো চৌধুরী বাড়ির নিস্তব্ধতা তলিয়ে গেছে। মৌ একা নিজের বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাগানের এক কোণে রোহানের কবরের দিকে তাকিয়ে আছে। চারদিক থেকে শো শো করে ঠান্ডা বাতাস এসে চাঁচকে পড়েছে তার চেহারায়। অবিন্যস্ত চুলগুলো বাতাসে উঠছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না এতগুলো বছর ধরে ভাই বলে ডাকে লোকটা তাকে পাওয়ার জন্য পাগলামি করার রোহান আজ ধুলোমুলির মাটিতে নিচে একা শুয়ে আছে। হঠাৎই মৌ খুব কাছে করে পরিচিত উষ্ণ উপেক্ষিত পাওয়া গেল। মৌ ঘাড় জাকিয়ে না উঠলে বুঝতে পারলো পেছনে উজান এসে দাঁড়িয়েছে। তবুও সে নির্জীব স্থির দৃষ্টিতে কবরের দিকে তাকিয়ে রইল। উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে মৌয়ের ওই ঠান্ডা বাতাসে কাঁপতে দিল না। হুট করে সে ঝড়ের বেগে মৌয়ের নিজের দু বাহুতে তুলে নিয়ে সোজা রুমে ভেতর চলে এলো। মৌ কোনো প্রতিবাদ করার সুযোগ পেল না, আর না প্রতিবাদ করার মতো শক্তিও তার অবশিষ্ট ছিল। ঘটার পর আর ঘন্টা এক ভাবে দাঁড়িয়ে থেকে মৌয়ের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। উজান পরম মমতা মৌকে নিয়ে নরম বিছানায় বসিয়ে দিল। এরপর রুমের সমস্ত লাইট নিভিয়ে দিয়ে মৌয়ের পরম ভালোবাসা নিজের বুকে খাজে শক্ত করে জড়িয়ে ধরলো। আলতো হাতে তার মাথা বুলাতে লাগলো। মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। বরের চওড়া মুখে মুখ গুজে আধর হলায় কেঁদে উঠলো, ভিজিয়ে দিতে লাগলো উজানের কিসার। উজান তাকে এক ফোঁটাও বারণ করলো না, নীরবে সব সয়ে নিল। মৌ আকুল হয়ে কান্নায় অবদ্ধত গলায় নিজের প্রশ্ন ছিল, প্রফেসর সাহেব, রোহান ভাইয়া আমি নিজ হাতে মেরে ফেললাম তাই না? ভাইয়া আমার মর্মরিত মৃত্যুর জন্য একমাত্র আমি দায়ী। আমার মতো তো ভাইয়া এত তাড়াতাড়ি এত দূরে চলে গেল। উজান অন্ধকারে শীতল গভীর দৃষ্টি মৌয়ের দিকে তাকালো। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে পরম মমতায় মৌয়ের চোখে জল মুছে দিয়ে কপালে নিজের ঠোঁটে আলতো ছোঁয়া আঁকেলো। ফিসফিস করে বলল, পিচ্ছি, তুমি একদম ভুল ভাবছো। তুমি কোনোভাবে রোহানকে মারোনি। তাহলে কেন এভাবে হুট করে চলে গেল সে? আমার কারণেই তো ওর জীবনে এত বড় বড় অপরাধগুলো করলো। আমার জন্যই তো শেষ হয়ে গেছে। উজান খুব শান্ত গলায় বউকে বোঝাতে শুরু করলো, সেটাও নয় পিচ্ছি, রোহানকে এখন এই পৃথিবীর চেয়ে উপরে ওই দুনিয়ায় ওর বাবা মায়ের বেশি প্রয়োজন ছিল, তাই সে সেখানে চলে গিয়েছে। জন্ম আর মৃত্যু সমস্ত হিসাব আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে। আমরা মানুষ হিসেবে কেবল মাঝখান থেকে অহেতু নিজেদের দোষী ভেবে কষ্ট পাই। কিন্তু ময়ের ছটফট করে ব্যাকুল বুক কিছুই শান্ত হতে চায় না। সে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, সব মিথ্যে কথা। রোহান ভাইয়া শুধু আমার জন্য, আমাকে না পাওয়ার জন্য আক্ষেপে তিল তিল করে শেষ হয়ে গেছে, হারিয়ে গেল। আমাকে একবার অন্তত মন খুলে মাপ চাওয়ার সুযোগটুকুও দিল না। কত শত অভিযোগ ছিল তার আমার প্রতি। এসব কিচ্ছু না পিচ্ছি, প্লিজ মনকে শান্ত করো। উজান নরসরে আকুতি জ্বালালো, কিন্তু মৌ কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। বারবার নিজেকে অপরাধী কাঠগড়ায় দাঁড় করিয়ে ধিক্কা দিচ্ছিল। উজান বুঝতে পারলো এই মুহূর্তে মেয়েটার মানসিক বিশ্রামের ভীষণ প্রয়োজন। কিন্তু এই অস্বাভাবিক অবস্থায় কোনোভাবেই সে নিজে থেকে ঘুমাতে পারবে না। উজান আলতো করে মৌয়ের পাশে শুয়ে উঠে দাঁড়ালো, এক গ্লাস পানির সাথে ঘুমের মেডিসিন ভালো মিশিয়ে নিয়ে এলো। মৌ প্রথমে বিষাদে পানি খেয়ে নাচতে চাইলেও উজান কড়া হয়ে তাকে বাধ্য করলো পুরোটা খেতে। পানিটুকু খাওয়ার পর উজান আবারও মৌয়ের পরম যত্নে নিজের বুকের সাথে লেপ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ধীরে গতিতে তার মাথায় হাত বুলাতে লাগলো। ঔষধের প্রভাব কিছুটা সময় না হতেই মৌ ধীরে ধীরে গভীর ঘুমে দেশে তলিয়ে গেল। উজান অন্ধকারে এক দৃষ্টি ঘুমন্ত অবুঝ বউটার মুখের দিকে তাকিয়ে রইল। এখন না হয় ওষুধ খাইয়ে মেয়েটাকে কিছু সময়ের জন্য শান্ত করে ঘুম পাড়িয়ে দিল, কিন্তু কাল সকালে যখন সূর্য উঠবে তখন কি হবে? মেয়েটা কি সত্যি আর কখনো নিজের স্বাভাবিক স্বচ্ছন্দ জীবনে ফিরে আসতে পারবে না? নাকি আজীবন এই অপরাধ বোধে বোঝা নিজেকে রোহান খুনিভাবে তিল তিল করে শেষ করবে? আর কিছু ভেবে উঠতে পারছে না উজান। রোহানকে চিরদিনের জন্য হারানোর পর আজ মৌয়ের মানসিক অবস্থা দেখে উজানের নিজের বুকটা এক অজানা আতঙ্কে শিউরে উঠল। তবুও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করতে তাকে
যে সব কিছু শক্ত হতে সামলাতে হবে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।